কল্পনা করো তুমি কাউকে হত্যা করেছ, কিন্তু সত্যিকার অর্থে তুমি নিজেই জানো না কেন। তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল এক গভীর ঘৃণা। কেউ তোমাকে দিয়ে খেলেছে দাবার গুটির মতো। আর সেই পুরো ছক উন্মোচন করতে নেমেছেন একজন ভাঙা মানুষ, যার হাতে আর কলম নেই, আছে শুধু নিজের স্ত্রীর স্মৃতি। আজকের ছবির নাম রাগথাম, এবং এই গল্প শেষ হওয়ার আগেই আপনাদের মাথা ঘুরে যাবে। চেন্নাই একটি বড় মিডিয়া হাউসের ভেতরে উত্তেজনা চলছে। ভানাম ম্যাগাজিনের সম্পাদক দল উৎসাহে টকবক করছে, কারণ তাদের লেখা একটি আর্টিকেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টা ছিল জনপ্রিয় অভিনেতা অমিত সিংহামকে নিয়ে। কিন্তু সেই জনপ্রিয়তার একটা অন্ধকার দিকও আছে। অভিনেতার কট্টর ভক্তরা অফিসে হুমকির বার্তা পাঠাচ্ছে। সম্পাদক মধুমিতা বলছেন, আমরা ঠিক কাজই করছি, হুমকিতে দমে যাওয়ার প্রশ্নই নেই। ঠিক সেই মুহূর্তে অফিসে প্রবেশ করে এক মাতাল যুবক। সে সরাসরি আরসালানকে খুঁজছে, ম্যাগাজিনের মালিককে। আরসালান নিজেই এগিয়ে আসেন, হাত বাড়ান। পরের 10 সেকেন্ডে যা ঘটে তা দেখতে পায় গোটা অফিস। যুবকটি ছুরি বের করে আরসালানকে একের পর এক আঘাত করতে থাকে। থামে না, থামে না, মোট 27 বার। রক্তে ভেসে যায় মেঝে। যুবক চিৎকার করে বলে, যে আমার আদর্শকে অপমান করবে তার এই পরিণতি হবে কি। তারপর সে পালায় না, দাঁড়িয়ে থাকে। এই একটা ডিটেইল, পালানোর চেষ্টা না করা ওরে গোটা রহস্যের চাবিকাঠি হয়ে উঠবে। কিছু মাস পরে কলকাতা, একটা ছোট্ট মেয়ে ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে। বাবা ছুটে আসছেন। এই বাবার নাম রঞ্জিত কুমার। একসময় তিনি ছিলেন ভারতের সবচেয়ে তীক্ষ্ণ অনুসন্ধানী সাংবাদিক। রয়টার্স থেকে ওয়াশিংটন পোস্ট, বিশ্বের শীর্ষ প্রকাশনায় তার নাম ছিল সম্মানের সাথে উচ্চারিত। তার বই কি ইন্ডিয়া, দ্য ভিশন অ্যান্ড থ্রেটস কি বেস্টসেলার হয়েছিল। কিন্তু এখন তিনি একটা সরু গলির বাড়িতে একা মেয়েকে মানুষ করছেন। মেয়ে অরুষি, 5 বছর বয়স। মা নেই, বাবাই তার পৃথিবী। কুমার মেয়েকে ভালোবাসেন, কিন্তু নিজেকে ভালোবাসতে পারেন না, কারণ স্ত্রী দামিনীর মৃত্যুর দায় তিনি বহন করছেন বুকের ভেতর। গল্পটা এখানেই আছে। 7 বছর আগে তিব্বত সীমান্তে একটা গুরুত্বপূর্ণ স্টোরি কভার করতে গিয়েছিলেন কুমার। ঠিক সেই রাতে দামিনীর প্রসব শুরু হয়, সময়ের আগেই। পাশে কেউ ছিল না। হাসপাতালে পৌঁছাতে দেরি হয়ে যায়। শিশু বাঁচে, মা বাঁচেন না। সেই রাত থেকে কুমার আর সাংবাদিকতা করেননি। একদিন দরজায় কড়া নাড়ে এক বৃদ্ধ মানুষ। বিলাল সাহেব, কুমারের গুরু, মেন্টর, পিতার মতো। তিনি বলেন, আরসালানকে মেরে ফেলা হয়েছে। কুমার স্তব্ধ হয়ে যান। আরসালান শুধু বিলাল সাহেবের ছেলে নন, কুমারের বন্ধুও ছিলেন, ছোটবেলার সাথী। বিলাল সাহেব অনুরোধ করেন, ফিরে এসো চেন্নাইয়ে, ভানাম ম্যাগাজিনে, তোমার চেয়ার এখনো খালি। কুমার বলেন, সেই সাংবাদিক মরে গেছে, শুধু অপরাধবোধ বেঁচে আছে। কিন্তু সেই রাতেই কুমার প্রতিদিনের মতো খেতে খেতে অরুষিকে কাঁধে তুলতে গিয়ে পড়ে যান। মেয়ে মাথায় আঘাত পায়। হাসপাতালের বেডে শুয়ে কুমার প্রথমবারের মতো নিজের দিকে তাকান। পরদিন সিদ্ধান্ত নেন, ফিরবেন চেন্নাই, ভানাম ম্যাগাজিন অফিস। কুমার ফেরেন, কিন্তু সম্পাদক হিসেবে নয়, একেবারে নতুন রিপোর্টার হিসেবে। পরিচয় গোপন। বিলাল সাহেব তাকে পরিচয় করিয়ে দেন মধুমিতার সাথে, ক্রাইম এডিটর, তীক্ষ্ণ, সাহসী এবং একটু রুক্ষ স্বভাবের। মধুমিতা কুমারকে সহজ কাজ দেন, একটা ইংরেজি আর্টিকেল হিন্দিতে অনুবাদ করতে। কুমার চুপচাপ বসে পড়েন, কিন্তু তার চোখ শুধু অনুবাদে নয়, তিনি লক্ষ্য করছেন অফিসের বাইরে একটা লোক গত 3 দিন ধরে একই জায়গায় তাকে দেখছে। কুমার মনে মনে নোট করেন, এর মধ্যে আরসালানের হত্যাকাণ্ডের তদন্ত করছেন ডিসি বিমল। কুমার তার সাথে কথা বলেন, এই কেসে কিছু একটা মিসিং মনে হচ্ছে। বিমল বলেন, সব সাক্ষী আপনাদের অফিসেরই লোক, সিসিটিভি ফুটেজ আছে, খুনি ধরা পড়েছে, কেস ক্লিয়ার। কুমার বলেন, তবুও একবার ফুটেজটা পাঠাবেন। কুমার সিসিটিভি ফুটেজ দেখেন, তারপর একটা কাজ করেন। তিনি ভানাম ম্যাগাজিনের পুরনো কভার স্টোরিগুলো বের করেন। 3টি হত্যাকাণ্ড, 3টি আলাদা ঘটনা, আলাদা শহর, আলাদা মোটিভ। কিন্তু কুমারের চোখ আটকে যায় মিলগুলোতে। প্রথমত, প্রতিটি খুনি তরুণ, অর্থনৈতিকভাবে বঞ্চিত। দ্বিতীয়ত, কেউ পালানোর চেষ্টা করেনি, ঘটনাস্থলেই দাঁড়িয়েছিল। তৃতীয়ত, গ্রেফতারের পর সবাই গর্বের সাথে স্বীকার করেছে, ধর্ম, জাতি বা প্রিয় আইডলের অপমানের প্রতিশোধ নিয়েছে। চতুর্থত, প্রতিটি ক্ষেত্রে খুন হওয়ার আগে শিকারের সাথে কোনো না কোনো শক্তিশালী মানুষের দ্বন্দ্ব ছিল। কুমার মধুমিতাকে ডাকেন, অধিরাজকে ডাকেন, বোর্ডে লেখেন একটা শব্দ, হেট ক্রাইম। তিনি বলতে শুরু করেন, একজন পুলিশ অফিসার শুধু তার এলাকার অপরাধ দেখতে পান, একজন ডাক্তার শুধু তার হাসপাতালের রোগী, কিন্তু একজন সাংবাদিককে পুরো দেশের ছবিটা দেখতে হয়। আর আমি যা দেখছি তা হলো, এই 3টি হত্যাকাণ্ড আলাদা নয়, এগুলো একই সুতো গাঁথা। কুমার আরেকটি তথ্য টেবিলে রাখেন, যে বারে আরসালানের খুনি মদ খাচ্ছিল, সেই বারের এক পরিচালক বলেছিল সে একা ছিল না, সাথে আরেকজন ছিল। পুলিশ জিজ্ঞেস করেনি, সে বলেওনি। কুমার গিয়ে বসেন সেই বারে। বাবু নামের এক তরুণ পরিচালক তাকে বলে, ঘটনার রাতে খুনির সাথে একজন বয়স্ক লোক ছিল। সে বলছিল, আরসালান সিংহামের জীবন নষ্ট করে দিচ্ছে।
পরের সপ্তাহে আরও বড় আর্টিকেল আসবে। তখন সিংহাম আত্মহত্যা করবে। সেই বয়স্ক লোক ধীরে ধীরে তরুণ খুনিকে উস্কে দিয়েছিল, তারপর উঠে গিয়েছিল। সে পালিয়ে যায়নি, কারণ সে কোনো অস্ত্র ধরেনি, কিন্তু আসল কাজটা সেই করিয়েছে। কুমার এই লোককে নাম দেন ইনফ্লুয়েন্সার। কুমার একটা তত্ত্ব দাঁড় করান, কেউ একজন অথবা কোনো একটি সংগঠন ঘৃণাকে অস্ত্র বানাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সমাজের ক্ষুব্ধ বঞ্চিত তরুণদের খুঁজে বের করছে। তাদের ইতিমধ্যেই ধর্মীয়, জাতীয়তাবাদী বা বর্ণবাদী উগ্রতা আছে, সোশ্যাল মিডিয়া পোস্টেই সেটা স্পষ্ট। তারপর একজন ইনফ্লুয়েন্সার পাঠানো হয়, যে ধীরে ধীরে সেই ঘৃণাকে একটি নির্দিষ্ট টার্গেটের দিকে ঘুরিয়ে দেয়া। টার্গেটকে, যার বিরুদ্ধে কোনো শক্তিশালী মানুষ চায় কিন্তু নিজের নাম জড়াতে রাজি না। মানে এটা একটা কিলার ফর হাজার নেটওয়ার্ক। কিন্তু হাতে অস্ত্র তুলে নেওয়া লোকটা জানেই না সে কারো হাতের পুতুল। কুমার বলেন, এই হত্যাকাণ্ডে শুধু শিকারী ভুক্তভোগী নয়, খুনিরাও। সেই মুহূর্তে মধুমিতা বোঝেন, এটা শুধু একটা ক্রাইম স্টোরি নয়, এটা দেশের ইতিহাস বদলে দেওয়ার মতো একটা খবর। কুমার গ্রামে গ্রামে রিপোর্টার পাঠান, হত্যাকারীদের এলাকায় যান, খোঁজেন কেউ কি কারো কাছাকাছি ছিল। ফিরে আসে রিপোর্ট, নিওয়ারি জেলার এক গ্রামে কালেক্টর রহমানের হত্যাকারীর বন্ধু জানা মৃত্যুর 2 সপ্তাহ আগে এলাকায় এক অচেনা লোক এসেছিল। সে হত্যাকারীর সাথে খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছিল, কিন্তু হত্যার পরপরই সে উধাও। এটাই ইনফ্লুয়েন্সারের প্যাটার্ন। এর মধ্যে কুমার জানতে পারেন যে লোকটি তাকে অনুসরণ করছিল তার নাম রাজেন্দ্রন, কিন্তু তার বাড়িতে গিয়ে দেখা যায় 1 সপ্তাহ ধরে নিখোঁজ। কুমার বোঝেন নেটওয়ার্ক টের পেয়ে গেছে। এর মধ্যে একটি মোড আসে, আরসালানের প্রেমিকা কীর্তি এখন স্কুলে পড়ান। কুমার তার সাথে দেখা করেন। কীর্তির চোখে বছরের কষ্ট জমে আছে। ধীরে ধীরে বের হয়ে আসে সত্য, তার মামা অজয় মেনন তাকে ছোটবেলা থেকে যৌন নিপীড়ন করে আসছিলেন। আরসালান আসার পর থেমেছিল, আরসালান চলে যাওয়ায় আবার শুরু হয়েছে। কুমার ঠান্ডা মাথায় অজয় মেননকে খুঁজে বের করেন। তাকে বলেন, তুমি কীর্তির বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হলে আমি তোমার পুরো জীবন উল্টে দেব। কিন্তু কুমার আসলে চাইছিলেন আরেকটা তথ্য। অজয় মেনন কিভাবে জানল যে কিলার নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে হয়? উত্তর আসে, একেকে কেমিক্যালসের মালিক একরাজ এখন বিদেশে। কিন্তু কুমারের কাছে এখন একটা সূত্র আছে। প্রযুক্তি বিশেষজ্ঞ শ্যাম সুন্দরকে জিজ্ঞেস করেন, এত বড় ডেটা মাইনিং অপারেশনকে একা চালাতে পারে? শ্যাম 5টি নাম দেন বিগ ডেটা কনফারেন্সের প্যানেলিস্ট। তাদের মধ্যে একজন ভারতী, ডিজিটাল দুনিয়া থেকে সম্পূর্ণ উধাও। কেউ অনলাইন স্পেস থেকে সরে যায় কেন? সে যদি নিজেই টেকনোলজির মানুষ হয়। কুমার বলেন, কারণ সে লুকাতে চায়। একটি অনলাইন হ্যাকাথন প্রতিযোগিতার ফাঁদ পাতা হয়। পুরস্কারের লোভে নয়, নিজের দক্ষতা প্রমাণের অহংকারকে টোপ দেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যে ভারতী অংশগ্রহণ করে, অবিশ্বাস্য দক্ষতায় আইপি ট্র্যাক করা হয়। লোকেশন SSR ট্রাভেলস। কুমার সেখানে যান। সামনে পান এক নারী, পরিচয় দেন নিশা বলে। কিন্তু কুমার বোঝেন এই নিশাই ভারতী। সেই রাতেই ভারতী তার বোন সঙ্গীতার সাথে কথা বলে, তারপর ফোন রেখে দেয়। পরদিন সকালে খবর আসে ভারতী আত্মহত্যা করেছে, কিন্তু সার্ভারে ডেটা আছে, সেটা এখনো কারো হাতে যায়নি। পরদিন কুমারের তার মেয়েকে নিয়ে সঙ্গীতার বাড়িতে আসে। দুজনে মুখোমুখি। সে বলে, তুমি আমাকে খুঁজে বের করেছ, ভালো, কিন্তু প্রমাণ নেই। আমি জানি তুমি প্রমাণ ছাড়া ছাপাবে না। কুমার জিজ্ঞেস করেন, কেন করলে এসব? সঙ্গীতা উত্তর দেয় অদ্ভুতভাবে, তুমি যেমন সাংবাদিকতায় আসক্ত, আমি তেমন এই কাজে। জটিল সমস্যার নিখুঁত সমাধান বের করার নেশাগু। তারপর সে কুমারকে সতর্ক করে, তুমি যদি এগোতে থাকো তোমার মেয়ে বিপদে পড়বে। কুমারের এখন দরকার ওই সার্ভার। তিনি পরিকল্পনা করেন এক অবিশ্বাস্য কৌশল। এলাকায় ছড়িয়ে দেওয়া হয় শত শত মৃত ইঁদুর। মুহূর্তের মধ্যে মিডিয়া ছেয়ে যায় প্লেগের আতঙ্ক। স্বাস্থ্য বিভাগ পুরো এলাকা কোয়ারেন্টাইন ঘোষণা করে। সাঙ্গীতার অফিস, যেখানে সার্ভার, সেখান থেকে সবাইকে সরে যেতে বলা হয়। সাঙ্গীতা ঘাবড়ে যায়, ভারতীর তৈরি পুরো ডেটাবেস ওই সার্ভারে। এটা হাতছাড়া হলে নেটওয়ার্ক ধ্বংস। সে যোগাযোগ করে দুর্নীতিবাজ পুলিশ অফিসার ডিআইজি জয়রাজের সাথে। জয়রাজ অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের নাম করে কোয়ারেন্টাইন ভেঙে সার্ভার বের করে নেয়। কিন্তু সে জানে না কুমার তাকে ফলো করছে। পুলিশ কমিশনারের অফিসে সার্ভার রাখা হয়। রাতে প্রেস মিটিং ডাকা হয় ঠিক সেই অফিসে, ডিআইজির মৃত্যুর ব্যাখ্যা দিতে। কুমার রিপোর্টার পরিচয়ে ভেতরে ঢোকেন। পেছনে অধিরাজ। সার্ভার ভ্যান খুঁজে পাওয়া যায়। হার্ড ডিস্ক বের করা হয়। তারপর শুরু হয় এক অবিশ্বাস্য চেজ। বিল্ডিংয়ের সব গেট বন্ধ। শুট অ্যাট সাইট অর্ডার। কুমার দৌড়াচ্ছেন, পেছনে সশস্ত্র বাহিনী। তারপর তিনি থামেন একটা পুরনো দেওয়ালের সামনে। 200 বছর আগের একটি ভুলে যাওয়া গেট। সবাই ভুলে গেছে, কুমার মনে রেখেছিলেন। দেওয়াল ভেঙে বেরিয়ে আসেন। পরদিন সকালে ভানাম ম্যাগাজিনে ছাপা হয় সেই প্রতিবেদন। হেড ক্রাইম নেটওয়ার্ক, সাইকোলজিক্যাল প্রোফাইলিং, ইনফ্লুয়েন্সার পদ্ধতি, নেপথ্যের ক্রেতারা। দেশ কাঁপে। 4 জন মন্ত্রী পদচ্যুত হন। পুরো মিডিয়া জগৎ ভানামের স্টোরি অনুসরণ করতে শুরু করে। কুমার বিলাল সাহেবকে বলেন,
এটা ছাপার আগে কিছু অংশ আমি রেখেছি। তুমি জানো কেন? বিলাল সাহেব বলেন, জানি। ভারত মহাসাগরের একটি দ্বীপ। সাঙ্গীতা সেখানে পৌঁছায়, নতুন পরিচয়ে, নতুন পাসপোর্টে। বাইরে অপেক্ষা করছে তার দল, নতুন বাড়ি, নতুন কর্মী। সে ভাবছে পালিয়ে গেছি। তখন একটি চিঠি আসে। প্রেরক দামিনী সেবাস্টিয়ান, কুমারের স্ত্রী, যাকে সবাই ভেবেছিল বহু আগেই মারা গেছেন। এই ছবি শুধু একটা থ্রিলার নয়, এটা একটা প্রশ্ন। তুমি যখন রেগে ওঠো কাউকে দেখে, কাউকে শুনে, সেই রাগটা কি সত্যিই তোমার নিজের, নাকি কেউ তোমার ভেতরে সেটা ঢুকিয়ে দিয়েছে? সোশ্যাল মিডিয়ার যুগে এই প্রশ্নটা কখনো এত জরুরি ছিল না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কমেন্টে বলো রাত থামের কোন সিনটা তোমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে।